নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অবশেষে দেশ জুড়ে কার্যকরী হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন। 2019-এর 12ই ডিসেম্বর আইনে পরিণত হলেও গত 4 বছরেরও বেশি সময় ধরে বারংবার এই সিএএ প্রসঙ্গ সেটা রাজনৈতিক আলোচনার পরিসরে এসেছে, কিন্তু বাস্তবায়ন তার সেটা অধরাই ছিল। বেশ কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল, যেমন শান্তনু ঠাকুর, যিনি মতুয়াদের অন্যতম মুখ, বিজেপির সাংসদ, প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে লোকসভা নির্বাচনের আগে সিএ হবেই। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও বার্তা দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই লাগু হতে চলেছে সিএএ। অবশেষে আজ কার্যকরী হলো সিএএ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএএ নোটিফিকেশন জারি হওয়ার আগেই জারি হতে পারে এই খবর আসার পরে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেন নবান্নে, এবং তারপর তিনি সেখান থেকে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দেন যে সিএ এই সংক্রান্ত নোটিফিকেশন হাতে পেলে তারপর পরবর্তী পদক্ষেপের কথা তিনি জানাবেন। একই সঙ্গে তার হুঁশিয়ারি যে 1 সেকেন্ড প্লিজ সাইলেন্স। একই সঙ্গে তার হুঁশিয়ারি যে যদি এমন কিছু থাকে যে অন্যায়ভাবে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রয়াস হয়, তাহলে তৃণমূল কংগ্রেস প্রতিবাদে মুখর হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে জোর রাজনৈতিক আলোচনা এই সিএকে কেন্দ্র করে। নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক নাকি রাজনৈতিক গিমিক, এই নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে সরাসরি একবার চলে যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে সদ্য যিনি নির্বাচিত হয়েছেন মমতা বালা ঠাকুর। তিনি মমতা বালাদি মৌপি আপনার সঙ্গে কথা বলছি। মমতা বালাদি, সিএ অবশেষে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ে গেল, তার নোটিফিকেশন জারি হয়েছে, আপনার প্রতিক্রিয়া? হচ্ছে রাজনীতি একটা চক্রান্ত। তার কারণ হচ্ছে এই 5 বছর ধরে মানে আইন পরিণত হওয়ার পরে সেটা কার্যকরী করতে পারেনি, এবং সেটাকে একেবারে ইলেকশনে ঠিক একেবারে মোড়টা হতে 1-2 দিন বাকি আছে। তার মানে এখনই এটা চালু করা মানে হচ্ছে যে তারা ভেবে দেখেছে যে মতোরা আমাদের কাজ শেষ করে গেছে, তাকে আবার যাতে আবার আমাদের 2024-এ আমাদের কাছে ভোট দেয়, তার জন্য এই পরিকল্পনা করে এটা আইনে পরিণত হচ্ছে। আপনাকে বলুন যেটা যে আজকে যে চালু মানে এটা যে চালু করলো, কিন্তু এখনো কিন্তু তার কিন্তু কি মানে পদ্ধতি, তার যে কি কি সেখানে লাগবে, আমাদের কি ডকুমেন্ট দিতে হবে, সেটা কিন্তু এখনো সেটা কোনো কিছুই কিন্তু সামনে আসেনি, তুলে ধরেনি। এবং ইলেকশন যখন এটা চালু হয়ে যাবে তখন বলবো যে এখন আমরা ইলেকশনের পরে হবে না। তা আমরা আমাদের একই কথা যে ললিপপ দেখানোর মতো একটা পরিস্থিতি। কিন্তু মমতা বালাদি, আমরা তো দেখেছি যে এরপরই ঠাকুরনগরে সেখানে উৎসবের আবহ শুরু হয়ে গেছে, এবং যদি আমরা দেখি যে নির্দিষ্টভাবে যে পোর্টালে, এটা সরাসরি পোর্টালে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, এ নিয়ে ধোঁয়াশার কি আছে? না আপনি বলছেন যে ঠাকুরবাড়িতে আপনি তো ফিজিক্যাল নেই, এখানে ফিজিক্যাল তো আমরা সকালবেলাতে এখানে আছি। আজকে মূল হচ্ছে হরি ঠাকুরের জন্মদিন, যে দিনটা উনি ইংরেজি তারিখ হিসেবে জন্মগ্রহণ করেছিল, তার আজকে জন্মদিন পালন হচ্ছে। আর সন্ধ্যার সময় যেটা হয় প্রতিদিন এখানে পুজো হয়, প্রতিদিন সেখানে আমরা দেখিনি, আমরা তো ঠাকুরবাড়ি এখনো রয়েছি, এখনো এখানে ফিজিক্যাল আমরা আছি, কিন্তু আমরা দেখিনি যে ঠাকুরবাড়িতে কোনো লোক এসে আনন্দ ফুর্তি করছে, আমরা কিন্তু কাউকে দেখিনি। যে এই সিএ চালু হওয়ার পরে যে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঠাকুরবাড়িতে এসে এখানে আনন্দ করছে, সেটা কিন্তু আমরা দেখিনি। আমি ফিজিক্যাল এখনো ঠাকুরবাড়িতে আসি। কিন্তু মমতা বালাদি এটা কি অস্বীকার করতে পারেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সিএ চেয়েছেন এবং অবশেষে তারা সিএ পেলেন? আমরা অস্বীকার করছি না, শুনুন, অস্বীকার করছি না। তার কারণ হচ্ছে যেটা যে 2003 সালে যে কানুন তৈরি করেছিল যে জন্মসূত্রে নাগরিক হতে পারবে না, মা বাবার ডকুমেন্টস লাগবে, তাদের নাগরিকত্ব হতে হবে, তাহলে সেখানে তারা বিজেপি সেটা ক্যান্সেল করেছিল, এবং তারা একটা আইন করেছিল যে সেটা হচ্ছে আপনার অনুপ্রবেশকারী। তো সেখান থেকে আজকে আমরা লড়াই করতে করতে বড় মা নেতৃত্বে, আমার শাশুড়ি বড়মা বিনাপানি সকলের বড় মা, এবং আমার হাজবেন্ড কপিল কৃষ্ণ ঠাকুর মতো মহাসংঘের সংঘাধিপতি 2004 সালে ঠাকুরবাড়িতে প্রথম আন্দোলন করে অন্বেষণে বসে।
সেখান থেকে যে লড়াই করতে করতে এখানে আমাদের একটাই দাবি, কোনো শর্ত থাকবে না, কিন্তু যে এটা করছে অনলাইনে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। এবার ভারতের প্রধানমন্ত্রী যা যা ডকুমেন্ট, আমাদেরও সেই একই জিনিস জমতে হবে, তাহলে নতুন কি ডকুমেন্টস আমাদের দিতে হবে। এবার ডকুমেন্ট যদি দিয়ে নিতে হয় তাহলে আমাদের লোকের কোনো ডকুমেন্ট নেই যে তারা দেবে, তার মানে তারা বেনাগরিক হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এদের ঘুরিয়ে এনআরসি করা, যাতে এরা বেনাগরিক হয়ে যায়। কেন নাগরিকত্ব হারানোর আশঙ্কা এখানে উঠছে কোথা থেকে? এটা তো নির্দিষ্টভাবে যেটা বলা হচ্ছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা এসেছেন হিন্দু ধর্মাবলম্বী, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এটাই তো সিএ এর মূল কথা। না না, মূল কথা সেটাই। তাহলে এইটা যখন আইন করে তারা বলছে, কিন্তু এখনো সেটা 2019 থেকে আজ পর্যন্ত তারা কার্যকারী করতে পারেনি। এখন করছেন সমস্যা কি? কিন্তু এখন এই মুহূর্তে হয়তো কালকে না পরশুদিন ডিক্লেয়ার হয়ে যাবে। তাহলে কি কি ডকুমেন্টস লাগবে তারা কিন্তু সেটা এখনো বলেনি। এবং আমাদের যে দাবিটা ছিল যে নিঃশর্ত, মানে কোনো শর্ত থাকবে না, যারা 2014 সালে 31শে ডিসেম্বর এখানে এসছে তারা আইন করে বলবে যে এরা এই দেশের নাগরিক, তাহলে সেটা কিন্তু এখনো সেটা কিন্তু করেনি। কি কি ডকুমেন্টস লাগবে তারা কিন্তু বলেনি, ক্লিয়ার এখনো বলেননি। বলবেন আসলে কি কোথাও এই মুহূর্তে রাজনৈতিক কারণে এটার বিরোধিতা করছেন এবং কোথাও বিভ্রান্ত করছেন বা করতে চাইছেন? আমি রাজনীতির ঊর্ধ্বে আমি একটা আপনাদের প্রথম কথা বলি, যে প্রথম কথা হচ্ছে আমার পরিচয়, আমি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংগঠক মমতা ঠাকুর। আমি মতবাদের প্রতিনিধি হিসেবে কথা বলছি, এবং আমি রাজনীতিতে অনেক পরে 2015 থেকে রাজনীতিতে এসেছি, কিন্তু এই যে লড়াইটা 2004 সাল থেকে লড়াইটা হচ্ছে, এবং সেই লড়াইটার পর আমরা করেছি। এবং আগামীতে আমাদের সবটা একটাই, যে যদি কোনো ডকুমেন্ট নিয়ে সেখানে যদি আমাদের আবেদন করতে হয়, আমাদের লোকরা বেনাগরিক হয়ে যাবে এবং আমরা রাস্তায় নামবো, সেটাকে নিয়ে আমরা ধর্নায় বসি। তো আবেদন করতে প্রবলেম কি আছে? না, আপনার আবেদন করতে প্রবলেম নেই, কিন্তু আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট ছিল সেটা তো আপনার বলতে হবে। নিশ্চয়ই বলা হবে সেটা বলতে হবে। তাহলে কি কি, তারা তো বলছে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকলে আপনি এই দেশের নাগরিক, সেটা দিতে হয়ে যাবে, সেটা তো বলছে না। মমতা বালাদি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমরা দেখেছি 2019-এর আগে, যেহেতু এই 2019-এর যে ইলেকশন ম্যানিফেস্টো বিজেপির, সেখানেই এই সিএ ছিল এবং সেই সময় এনআরসি সিএ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। 2019-এ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে। এবারে লোকসভা নির্বাচনেও কি মতুয়া মানুষ যারা, তাদের মন জয় করতে পারবেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা? সেই আশঙ্কা দেখছেন আপনি সেই আশঙ্কা দেখছেন? আমি সেটা আশঙ্কা আমরা মনে করছি যে আধার কার্ডটা যেটা, সেটা কেটে দিয়েছে, মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ভয় ঢুকেছে। দ্বিতীয় জিনিস যেটা আজকে এনআরসি যেটা বলছে যে আমরা এস্টিমেট করলাম আজকের থেকে চালু হবে, সেটাও কিন্তু ধোঁয়াশাই আমাদের সামনে। আমরা মনে করি যে আজকে ইলেকশনে ঠিক একেবারে দৌড় গড়ায়, হয়তো কালকে ডিক্লেয়ার হয়ে যেতে পারে। আপনার কোনটাই আপত্তি? সিএ কার্যকর হওয়ায় আপত্তি, নাকি নির্বাচনের মুখে বিজ্ঞপ্তি জারি হয় আপত্তি? শোনো, ব্যক্তি মমতা ঠাকুরের আপত্তি কোথাও নেই। দেখুন, আমার এখানে আমার বাবা 64 সালে এসেছে, আমার শ্বশুর এখানে 47 সালে এসেছে, কিন্তু আমার সেটা কথা না। আমার কথা হচ্ছে আমাদের যে দাবিটা ছিল যে দেশভাগের বলিতে যারা আমরা আজকে ওদেশ থেকে এখানে এসেছি, আমরা এই দেশের নাগরিক, আমরা ভূমিপুত্র, আমাদের এখানে নাগরিকতার যে ডকুমেন্টস আছে তাদের আছে, আমাদেরও সেই ডকুমেন্টস। তারা ঘোষণা করুক না যে যারা 2014 সালে কিছু বিশ্ব করে এসছে তারা এই দেশের নাগরিক, বিল পাস করে সেটা করলে তো হয়ে যায়। তারা যদি এত আমাদের ভালো চায়, এত যদি গেলে আমরা সব করতে যাবো কেন? মমতা বালাদি, আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা দীর্ঘদিন ধরেই ঠাকুরবাড়ির মধ্যে রাজনীতিকে প্রবেশ করতে দেখেছি এবং একটা রাজনৈতিক বিভাজন দেখেছি, খুব স্পষ্ট রাজনৈতিক বিভাজন দেখেছি। একটু আগেও আমরা শান্তনু ঠাকুরের প্রেস কনফারেন্স শুনছিলাম, যেখানে তিনি বলছেন যে আপনার নোটিফিকেশন সম্পর্কে আপনার আইডিয়া, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। ঠাকুরবাড়িতে এর প্রভাব, এই সিএ এর প্রভাব কতটা পড়তে চলেছে? শুনুন, ঠাকুরবাড়ি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। প্রথম জিনিসটা বুঝতে হবে, এটা শান্তনু ঠাকুরের কেউ লোক না, মমতা ঠাকুরের লোক না, এটা হচ্ছে হরিগুরুচাঁদের লোক। এখানে ঠাকুরবাড়ি ভক্তরা আসে, ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা, ভক্তরা আসে পুজো দিতে। এখানে আমি যদি বলি যে আজকে ঠাকুরবাড়িতে যেখানে কি করে যে জয় শ্রীরাম হয়, সেখানে আমরা জানি রাম মন্দিরে থাকতে পারি, কিন্তু হরিদাসের বাড়িতে জয় শ্রীরাম হয়। আমি তো একটা পার্টি করি, কিন্তু আমার পার্টির কথা কোনো স্লোগান হয় না। এটা
মমতা বালাদি অনেক ধন্যবাদ। মমতা বালা ঠাকুর আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অনিন্দ রায়চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। আর তারিখ পে তারিখ নয়, দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ। লোকসভা ভোট ঘোষণার আগেই সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রের মোদী সরকার। ভোটের আগেই যে দেশে সিএএ কার্যকর হবে চলতি বছর ফেব্রুয়ারিতে তা জানিয়েছিলেন অমিত শাহ। খুব দ্রুত সিএএ এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মতো সোম সন্ধে সিএএ এর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক জানালো অনলাইনে নাগরিকত্বের আবেদন করা যাবে। আবেদনের জন্য নতুন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। বিজেপির নির্বাচনী ইস্তেহারেই ছিল সিএএ এর প্রস্তুতি। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ বিল পাশ করায় কেন্দ্রের মোদী সরকার। এই আইন অনুযায়ী ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন, প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব পাবেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি এবং খ্রিস্টান ধর্মের উদ্বাস্তুরা নাগরিকত্বের সুযোগ পাবেন। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। যদিও মোদী সরকারের সিএএ মানতে নারাজ বাম, কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলি। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা। এদিন সিএএ এর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনার কথা শুনেই নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন ভোটের আগে সিএএ এর বিজ্ঞপ্তি কেন্দ্রের দেওয়া ললিপপ। যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না। সিএএ এর বিরোধিতায় সরব হাত শিবিরও। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লেখেন, সিএএ এর রুল ফ্রেম নিয়ে বিজ্ঞপ্তি জারির জন্য 9 বার সময়সীমা বাড়ানো হয়েছে। ভোটে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও অসমে মেরুকরণের জন্য নির্বাচনের আগেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থেকে নজর ঘোরানোর চেষ্টায় এই বিজ্ঞপ্তি। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি সিএএ কারো নাগরিকত্ব কারার নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। আমি আপনাদের মাধ্যমে মুসলিম সমাজকে আমি বলছি, পরীক্ষা প্রার্থনীয় বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বলা হয় তো আপনারা সিএএ লাগু হতে দিন। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএএ লাগু হলে তো আপনাদের নাগরিকত্ব চলে যাবে, আর আমরা বলেছিলাম সিএএ লাগু হলে আপনাদের নাগরিকত্ব যাবে না। এখনো বলছি, কে সত্যি কথা বলেছে কে মিথ্যে কথা বলেছে সেটা একবার প্রমাণ হয়ে যাবে। এদিন সিএএ বিজ্ঞপ্তি জারি হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মতুয়া সম্প্রদায়ের মধ্যে উচ্ছ্বাস। ঢাক ঢোল পিটিয়ে উৎসবের মেজাজ ঠাকুরনগরের ঠাকুর বাড়িতেও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই মুহূর্তে সরাসরি চলে যাব, কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন তাহলে শক্তিশালী প্রধানমন্ত্রী করতে পারবেন, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন। 19 সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে মতুয়া ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গেছিলেন যে আমি এটা করব, এবং সেই অনুযায়ী সংসদের দুটো কক্ষে আইন অনুমোদিত হয় এবং 20 সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য 20-21 এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য 22 সাল চলে যায়। আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2022 সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব, রুল বের করে দেব। তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মতুয়াধাম, বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন।
এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। মমতা ব্যানার্জিকে বলবো, মুখটা একটু সেলাই করে রাখুন, বেশি কথা আপনি বলবেন না। এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিশন নেই। আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে। এবং আপনাদের আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে ঠাকুরবাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর এবং আমাদের ডক্টর সেলের কো কনভেনার আমাদের শহীদ মনীষের পিতৃদেব ডক্টর শুক্লা এখানে আছেন, তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো, সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান। এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই। রুলস একদম ক্লিয়ার আছে। সমনাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন। আমি আবারও বলি, আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়, তখন পশ্চিমবাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে 71 সালের আগে দলিল চাওয়া হয় না। কিন্তু বিশেষ করে 9টি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী, তাদের সেখানে বলা হয় যে তুমি 71-এর আগে দলিল আনো, তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে। অথবা বিদেশে যাওয়ার জন্য, সে কর্মসূত্রে হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে, বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে। ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় 71-এর আগে দলিল আনো। এই সিএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো, এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন। সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা, পারমিট বা চাকরির ভেরিফিকেশন বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর 71-এর আগের দলিল আনতে বলা আর আমাকে 71-এর আগের দলিল আনতে না বলা, এই যে ডিফারেন্সটা ছিল, এটা একটা অসম্মানজনক, এইটা উঠে গেল। এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী, শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে 370-35-এর শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি 19-এর নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন। আমি জঙ্গলমহলের কুর্মী সমাজকেও বলবো, আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে, সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে। তাই আস্থা, বিশ্বাস, ভরসা তার উপরেই রাখা উচিত। এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্র মোদিজির উপর মানুষ আস্থা রেখেছেন, আমি 4টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রিয়াকশন আমরা পেলাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে, তার কথা মতো কোটানকোট পাতা ফাঁদে পা দেবেন না, কারো নাগরিকত্ব, কারো বৈধ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন। চন্দনদা, মৌপি আপনার সঙ্গে কথা বলছি, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। আমি চন্দনদাকে দিয়েই শুরু করি। চন্দনদা, আমরা দেখেছিলাম যে 4 বছরেরও আগে, 4 বছরেরও বেশ কিছুটা সময় আগে, যে সময় এই সিএ আইনে পরিণত হয়, সেই সময় একটা প্রতিবাদ আন্দোলন রাস্তায় আছড়ে পড়েছিল। সেই সিএ অবশেষে আজ থেকে কার্যকর হয়ে গেল গোটা দেশ জুড়ে। আপনার প্রতিক্রিয়া? প্রথমত আমার ধারণা নেই বা জানা নেই, যেটুকু জানি সেটা হচ্ছে
যেটুকু আমি জানি সেটা হচ্ছে এনআরসি না করে সিএএ করা যায় না। তা সুতরাং এই পুরো বিষয়টাই হচ্ছে একটা চূড়ান্ত ভাঁওতাবাজি। এই মুহূর্তে দেশের এত রকমের সমস্যার মুখোমুখি এরা হয়েছে এবং আগামীকাল সত্যি সত্যি যদি সুপ্রিম কোর্ট এসবিআইকে বাধ্য করে ইলেকটোরাল বন্ড প্রকাশ করে দিতে, সেই আতঙ্কে এইসবগুলো করছে। তার কারণ এই এনআরসি ব্যতীত সিএএ একটি বহারম্যে লঘুক্রিয়া ছাড়া কিছু নয় এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত। দেশের মানুষের যাতে মুখ অন্যদিকে ঘোরে, মন অন্যদিকে ঘোরে, তার একটা চেষ্টা চলছে, আর কিচ্ছু না। আমি আসবো চন্দন, আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই সিএএ কার্যকর, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা রাজনৈতিক গিমিক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও বলছেন যে যদি কোনোভাবে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো চেষ্টা থাকে তাহলে তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবে। না, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে এটা কারোর নাগরিকত্ব কারার আইন নয়। যদি কোনোভাবে হয়, যদি মেসমশায়ের গোপ না থাকতো তাহলে মাসিমা বলে ডাকতাম, এরকম কথাবার্তা বলে তো লাভ নেই। সুতরাং নাগরিকত্ব কারোর যাচ্ছে না। এখানে যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, সিএ এর আগেও 5 বার হয়েছে, এটা 6 নম্বর অ্যামেন্ডমেন্ট, 6 নম্বর বার হলো এই আইনের। তো এই আইনে কি বলা হয়েছে, এই 3টে দেশ আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ থেকে যারা রিলিজিয়াস পারসিকিউশন অর্থাৎ ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হবেন, ইসলামিক কান্ট্রিতে থাকার জন্য অমুসলিমদের ওপরে যে অত্যাচার হবে, তারা যদি এই দেশেতে আসতে চান তাদের একটা সুপারফাস্ট একটা ট্র্যাক, মানে ফাস্ট ট্র্যাক একটা প্রভিশন দেওয়া হলো। আর কোনো কিছু নয়, অন্য জায়গা থেকে এলেও হবে। যারা এখানে দাঁড়িয়ে এই সেনবাবু যারা এখানে বলছেন যে আন্দোলনে গিমিক ইত্যাদি, আমি শুধু বিনম্রভাবে একটা নিষ্পাপ প্রশ্ন করতে চাই। তসলিমা নাসরিন আপনাদেরই তো লোক, লেখাটেখা করেন, ভালো কবিতা লেখেন, আপনারা তো একবার সৃজন সুশীল সমাজ, আপনারা দন্তেশ্বর উপর জোর দিয়ে এগুলো বোঝেনও। কালকে যদি তসলিমার নিককে নিয়ে এই যেখানে থাকতে দেওয়া হয়নি, ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওনাকে সব জায়গায় পালিয়ে বেড়াতে হচ্ছে ঢাকা, আপনারা মিলিমিটারের একটা মিছিল করেছেন, কতটা আন্দোলন করেছেন, তার মানে আপনারা সিলেক্টিভলি সেকুলার। আমি আসবো এক সেকেন্ড, আমি কোহিনুরের কাছে আসি। কোহিনুর, আমরা ইতিমধ্যে যে নোটিফিকেশন হয়েছে, যে গেজেট নোটিফিকেশন হয়েছে, সেই নোটিফিকেশন আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই জি 24 ঘন্টার পর্দায়। আমি আরও একবার সেই নোটিফিকেশন দেখাবো। এখানে খুব স্পষ্টভাবে সিএ আইনে রূপান্তরিত হয়েছে 2019 সালের 12ই ডিসেম্বর। এটা অবধারিত ছিল কার্যকর হওয়াটা, সেই নোটিফিকেশন আজকে জারি হলো। তা নিয়ে সমস্যার কি হয়েছে? সমস্যাটা হচ্ছে যে এটা কারা অ্যাপ্লাই করবে। চন্দনবাবু একটা পয়েন্ট যেটা বললেন সেটা হচ্ছে যে প্রথম যখন এনআরসি সিএ ব্যাপারটা উঠেছিল, কি উঠেছিল যে প্রথমে এনআরসি হয়ে হবে, যারা ভ্যালিড সিটিজেন কিনা সেটা দেখা হবে, তারপর সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এই লোক যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসছেন, ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়ে এসছেন, পালিয়ে এসছেন, তাদেরকে আইডেন্টিফাই করা হবে, তাদের পুনরায় সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু এনআরসি যখন হচ্ছে না, তা কারা অ্যাপ্লাই করবেন? সুব্রত ঠাকুর অ্যাপ্লাই করবেন, শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করবেন, আমার পূর্ববাংলা থেকে এসছি আমরা অ্যাপ্লাই করব। কারা অ্যাপ্লাই করব? যারা অলরেডি, আমাদের প্রশ্ন যারা হচ্ছে অলরেডি সিটিজেন, অলরেডি যারা ভারতের নাগরিক, যারা ভারতে ভোট দেন, ভারতের সমস্ত সাবসিডি ব্যবহার করেন, নাগরিক হিসাবে যা যা সুযোগ সুবিধা আপনি, আমি, শুভেন্দু অধিকারী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি যা পাই আমরা সেরকমই পাই, সেই সুবিধাগুলো পেয়ে থেকে সিটিজেন বলেই তো পাই, নাগরিক বলেই তো পাই, তাহলে আবার নতুন করে নাগরিকত্ব কারা দেবে? দু একটা কথা দেখো, প্রথম কথা তসলিমা নাসরিনের প্রসঙ্গ উঠলো বলে বলি, 10 বছর ধরে মোদি দেশের প্রধানমন্ত্রী আছেন, তসলিমা নাসরিন আজ অব্দি মোদির হাতে সিটিজেনশিপ পেলেন না, মাঝখান থেকে মুকুল রায়, শুভেন্দু অধিকারী বিজেপি সিটিজেনশিপ পেয়ে গেল। সুতরাং এখানে বসে নিজের মুখে চুনকালি না মাখাই ভালো। দ্বিতীয় কথা আমি বলছি যে এতক্ষণ ধরে শুভেন্দু অধিকারীর কথা শুনছিলাম, যেদিন সিএটা পাস হয়েছিল সেদিন শুভেন্দু সিএ এর বিরোধিতা করেছিল 2019 সালের ডিসেম্বরে। যেদিন লাগু হচ্ছে সেদিন যশস্বী প্রধানমন্ত্রীকে প্রশংসা করছে। এই যে প্রশ্ন করা হচ্ছিল না যে বিরোধীরা রাজনীতি করছে কিনা, এক্ষেত্রে বোঝা যায় শাসক রাজনীতি করছে। 3 নম্বর কথা মপিয়াদি, 2019 ডিসেম্বরে যেটা পাস হয় সেটা যদি ইমপ্লিমেন্টেশনের জন্য অপেক্ষা করা হয় পরের বছর লোকসভা ইলেকশনটা ডিক্লেয়ার্ড হওয়ার 48 ঘন্টা আগে পর্যন্ত, তার থেকে আরও ভালো করে বোঝা যায় যে এটা কোনো সরকারি সিদ্ধান্ত না, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত না, এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত। এর ভালো খারাপ নিয়ে বহু আলোচনা হয়েছে। দেখো, যে সরকারের আয়ু, মানে সেই অর্থে আমি বলছি আর 2 দিন ইলেকশনের পরে যদি আমি একটু এই প্রশ্ন তুলি যুক্তির খাতিরেই, যে যদি পলিটিক্যাল কারণে এটা ইমপ্লিমেন্ট করতে হয়, 2021-এর ওরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন যেখানে এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা তারা রেগুলার এখানে আসতেন। 2021-এ আমরা দেখেছি যে ওরাকান্দি যান প্রধানমন্ত্রী,
সেই সময় তাহলে কার্যকর করা সেই কারণে, কারণ তাহলে তো আরো আরো এই নিশ্চিত কারণে করতে খুব ভালো প্রশ্ন, আমি তোমায় বলি 2021 তুমি নিশ্চয়ই এগ্রি করবে, 2021-এ বাংলার সাথে আসামেও ভোট হয়েছিল। সিএটার খালি নামটা মুখে উচ্চারণ করার পরে প্রধানমন্ত্রীর 1 মাসে 2বার আসাম সফর বাতিল করতে হয়েছিল, মনে আছে? আমার মনে হয় তুমি উত্তর পেয়ে গেছো। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলি, 2024 দেখো, দেশ থাকলে সব রাজ্য থাকে, দেশ না থাকলে বিজেপির হাতে কোনো রাজ্য থাকবে না, গুজরাটও হয়তো থাকবে না। দেখো তুমি একটা জিনিস ভেবে দেখো, মহিলা বিল কদিন আগে পাশ করালো, ভেবেছিল বোধহয় বিরোধীদের সাথে একটা মানে তালমাটাল লেগে যাবে এবং হচ্ছে মোদি বিরাট পয়েন্ট স্কোর করে নেবে। কি দেখা গেল, গোটা ভারতের সব বিরোধী দল এটাকে সমর্থন করলো, যে কারণে মহিলা বিল পাশ করার পরে বিজেপি তাই নিয়ে আর কোনো রাজনৈতিক কোনো মাইলেজ পেতে পারলো না। এটা কিন্তু ঘটনা। তারপরে রাম মন্দির, নিশ্চয়ই রাম মন্দির নিয়ে একটা ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি হয়েছে, কিন্তু রাম মন্দির নিয়ে বহু মানুষই বলছেন যে লেভেলের ওরা একটা উন্মাদনা তুলবে বলে ভেবেছিল, হয়তো অতটা হয়নি। হয়েছে কি হয়নি সে পরে ভোটের পরে বোঝা যাবে। এখন এসছে সিএ। দেখো 2019-এর ডিসেম্বরে একটা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকারে থাকা একটা দল সিএ পাস করিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা আটকাতে পারিনি, আটকাতে পারার কথাও না, তার ইমপ্লিমেন্টেশনটাকেও আজকে আটকাতে পারার প্রশ্ন নেই। কথাটা হচ্ছে নতুন এই যদি সরকার 2024-এর লোকসভা ভোটের পরে আসে, সেই সরকার এই বিলকে রাখবে না, এই অ্যাক্টকে রাখবে না। যদি না আসে, যদি বিজেপি আসে, আরও 10,000 গুণ এর চেয়ে খারাপ আইনও পাস করাতে পারে। তবে যেহেতু পারসিকিউটেড মাইনরিটির কথা বলা হচ্ছে এবং তসলিমা নাসরিনের প্রসঙ্গ দেবজিৎ দা তুললো, আমি তোমায় বলি মৌপিয়াদি, আদনান সামি একজন পাকিস্তানের মুসলমান, তিনি কিন্তু রিলিজিয়াস কারণে পারসিকিউটেড নন। তাকে কিন্তু এই মোদি গভর্নমেন্ট ভারতে থেকে বলিউডে গান গেয়ে কোটি কোটি টাকা ইনকাম করার জন্য এক্সিস্টিং যে আমাদের নাগরিকত্ব আইন, তাতে নাগরিকত্ব দিয়ে দিয়েছে। তাহলে বিজেপি এবার বলুন, যদি আদনান সামিকে নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে আসামের ডিটেনশন ক্যাম্পে থাকা 14 লক্ষ বাঙালি উদ্বাস্তু হিন্দু পরিবারকে কেন নাগরিকত্ব দেওয়া যায়? আমি আসবো প্রসঙ্গে আসবো, আমি সম্বিত এবং অনিন্দর কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। খুব সংক্ষেপে একবার চন্দনদার কাছে যাবো। চন্দনদা, যখন আইনে পরিণত হয়ে গেছে 4 বছরেরও বেশি সময় আগে, তাহলে এটা তো অবধারিতই ছিল এর ইমপ্লিমেন্টেশন, তাহলে এর মধ্যে কেন উদ্দেশ্য দেখছেন? এটা কি সত্যি আইনে পরিণত হয়েছে, নাকি এখনো কনস্টিটিউশন বেঞ্চে এটা আগে তার একটা পরীক্ষা হবে যে আদৌ এটা আইনসম্মত হতে পারবে কিনা? রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেছে, সেটা 2019-এর 12 ডিসেম্বর আলোচনা 2 কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেছে। আমার নিজের মনে হয়, আমি প্রথমেই যেটা বলার চেষ্টা করেছিলাম যে এনআরসি ছাড়া সিএএ কোনো মানে নেই। 2 নম্বর হচ্ছে এগুলো সবই এই যাবতীয় সমস্যা থেকে চোখ ঘোরানোর খেলা, আর কিচ্ছু না। এবং এটা যদি লাগু করতে হয়, তাহলে তো আমার মনে হয় এলকে আদবানি থেকে শুরু করতে হবে। সেটা কি ওনারা পারবেন? আর 2 নম্বর কথা, ধর্মীয় অত্যাচারের কারণেই যদি আমাদের দেশে আশ্রয় নেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে একজন বালুচকে কেন সুযোগ করে দেওয়া হবে না? কারণ সেও অসম্ভব অত্যাচারিত হচ্ছে সে দেশে, তা সে আমাদের এখানে শরণার্থী হয়ে আসতে পারবে না কেন? এমনকি বাংলাদেশের প্রচুর মানুষ আছেন যারা তথাকথিতভাবে গণতন্ত্রের কথা বলেন, তারা প্রচণ্ড অত্যাচারিত হচ্ছেন, তারা কেন আমাদের এখানে আসতে পারবেন না? আর আসামে আমাদের চোখের সামনে দেখা এই হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান ধর্মাবলম্বীর ক্ষেত্রে এই সিএ এর নাগরিকত্বের প্রভিশন রয়েছে, কিন্তু কেন ইসলাম ধর্মাবলম্বী তাদের বাইরে রাখা হয়েছে? 2 নম্বর কথা হচ্ছে, এই যে যিনি বললেন এই তসলিমা নাসরিনের কথা, উনি আমার সম্পর্কে না জেনেই কথাটা বললেন, আমি প্রতিবাদ করেছিলাম সেই সময়। 2 নম্বর, তখন বামফ্রন্ট সরকার এটা করেছিল বলেই ওনাদের একটা অধিকার আছে এই ধরনের কাজ করার। এইটাই এই রাজনৈতিক দলগুলো কন্টিনিউয়াসলি, তৃণমূল এবং বিজেপি কন্টিনিউয়াসলি বলে অমুক সময় ওরা করেছিল, তাহলে কি তাদের অধিকার জন্মায় সেটা করার? আমি আসবো, আমি উত্তর নেব, আমি তার আগে অনিন্দর কাছে আসি। অনিন্দ, দেখুন, প্রথমে হচ্ছে এই ধর্মীয় অত্যাচারের কারণে যারা যে সমস্ত মাইগ্রেন্টরা আসবে তাদেরকে নাগরিকত্ব দেবে, এটা হচ্ছে বেস সিএ। এখন প্রশ্ন হচ্ছে ধর্মীয় অত্যাচার কি করে প্রমাণ হবে? কারা কারা ধর্মীয় অত্যাচার হলো, এফআইআর হলো কি জিডি হলো বা অন্য কোনো লেটার অফ কমপ্লেন্ট হলো, কিচ্ছু আপনি দেখতে পাবেন না। মুখে বলবেন ধর্মীয় অত্যাচার হয়েছে, তারা চলে আসবে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আফগানিস্তানের সবথেকে বেশি মুসলিম মহিলারা অত্যাচারিত হয়েছে, তারা কি অন্যায় করেছে?
আসলে রাম মন্দির হওয়ার পরও 40% হিন্দু ভোট এখনও বিজেপির ভোট বাক্সে আসেনি, যেখানে 80% হিন্দু। আবার নতুন করে সিএ নিয়ে এলো, যার ফলে তারা যদি ভোট ব্যাংকে কিছু সুবিধা করতে পারে। আমি এখানে সম্বিতের কাছে আসবো। সম্বিত, মেরুকরণের উদ্দেশ্যে রাজনৈতিক চমক নাকি মাস্টার স্ট্রোক, তোমার কি মনে হয়? মাস্টার স্ট্রোক হচ্ছে যে মতুয়া যে ভোটটা বিজেপির পক্ষে গিয়েছিল গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনেও, এবং যে ভোটটা খানিকটা ধাক্কা খেয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, সেই ভোটটাকে ধরে রাখার জন্য এটা মাস্টার স্ট্রোক। কিন্তু আমাদের বৃহত্তরভাবে দেখতে হবে যে এই মতুয়ারা যে নাগরিকত্ব পাবেন বলে তারা উল্লাস করছেন, হয়তো তারা ভাবছেন তারা পাবেন। একটি কথা মমতা বালা ঠাকুর ঠিক বলেছেন যে অনেকটা বিভ্রান্তিরও জায়গা রয়েছে যে তারা কিভাবে কি পদ্ধতিতে এই নাগরিকত্ব পাবেন। আমি যে রুলটা আজকে রিলিজ করা হয়েছে দেখছিলাম, তার একটা শিডিউল 1-এ রয়েছে, সেইখানে নাগরিকত্বের যে আবেদনপত্র জমা দিতে হবে সেইখানে অন্তত একটা ডকুমেন্ট এরকম দিতে হবে যে তিনি বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তানের সিটিজেন ছিলেন, সেই রকম একটা ডকুমেন্ট জমা দিতে হবে। সেটার একটা লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে যে কোনো একটা ডকুমেন্ট। আমি সেই লিস্ট দেখাবো যে সংশ্লিষ্ট 3 দেশের রেসিডেন্সিয়াল পারমিট, 3 দেশের বার্থ সার্টিফিকেট, যে কোনো সরকারি পরিচয়পত্র, কোনো লাইসেন্স বা সার্টিফিকেট, জমির মালিকানা সংক্রান্ত কোনো কাগজ, নাগরিকত্ব প্রমাণে যে কোনো প্রমাণপত্র, এবং বিশেষ কিছু ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়ায় ব্যতিক্রম রয়েছে। আর ভারতে আসার সময়সীমা সংক্রান্ত যে নথি, যে 31শে ডিসেম্বর 2014 সালের আগে বা পরে ভারতে আসার প্রমাণপত্র হিসেবে ভিসা এবং ভারতে আসার পর ইমিগ্রেশন স্ট্যাম্প, ভারতের রেশন কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, স্কুল ছাড়ার সার্টিফিকেট, বিয়ের সার্টিফিকেট, ভারতের যে কোনো স্কুল কলেজের শিক্ষাগত সার্টিফিকেট। এবং এইটা একটা খুব সহজ বিষয় নয় যে এই ডকুমেন্টগুলো কারো কাছে আছে কিনা, সেটা কিভাবে জমা দিতে হবে, সেটা জমা দেওয়ার পরে যে প্রসেসটা হবে, যে একটা কমিটি হবে ডিস্ট্রিক্ট লেভেলে, তারা কিভাবে এটা শুনানি করবে, তো এটা লম্বা প্রসেস। কাজেই সেইটাতে কতটা বিভ্রান্ত মানুষ হবে, কতটা হবে না, এবং তারপরে যে কথাগুলো আসছে যে এটা আমরা লাগু করতে দেব না, এটা তো ঠিক যে আমরা যাই বলি না কেন এই সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ, বিশেষ করে যেখানে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের মতো খুব পোরাস বর্ডার রয়েছে, সেখানে অনুপ্রবেশ একটা সমস্যা, এবং সেই অনুপ্রবেশ যে সমস্যা তার বেশ কিছু ইঙ্গিত আমরা সাম্প্রতিক অতীতে পেয়েছি। খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে একের পর এক নিদর্শন রয়েছে। সেখানে দাঁড়িয়ে কোথাও এই স্ক্রিনিংটা তো দরকার। এই স্ক্রিনিংটা কিন্তু এই সিএ এর মাধ্যমে হচ্ছে না। আমরা যদি একটুখানি খতিয়ে দেখি যে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এবং যেটা খুব বহুল চর্চিত একটি টার্মিনোলজি, যে ক্রোনোলজি সমঝিয়ে, তো সিএটা হচ্ছে তার প্রথম ধাপ। আর এইখানেই মেরুকরণের, তুমি যেটা বলছিলে মৌপিয়া, যে মেরুকরণের জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে। সিএ হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া যারা মুসলিম নন এবং হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা এই দেশ থেকে এসেছেন। তো প্রথমে তাদেরকে চিহ্নিত করে নেওয়া হোক, তারপরে এনআরসি লাগু হবে। যখন এনআরসি লাগু হবে তখন কিন্তু এই বিপদের কথা আসবে, বা যে অনুপ্রবেশের ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা অনুপ্রবেশকারীরা এসে এখানে বসেছেন, তারা ইলিগালি এখানে বসবাস করছেন, তাদেরকে ধরে ধরে বের করে দেওয়া হবে। এইটা হচ্ছে নেক্সট স্টেপ। তো এই শুরুটা এখান থেকে হচ্ছে, এবং এর ফলে অবশ্যই তুমি এটা বললে যে একটা মেরুকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিক লোকসভা নির্বাচনের আগে। আমি আসবো এখানে, আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করব মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন। রাজভবনে মোদি আর মমতার মধ্যে যে এমনি দেখা হয়নি, তাহলে এসব ডাইরেক্ট আগে থেকে ঠিক হয়ে গেছে। বিজেপি বলবে আমি সিএ নিয়ে আসবো, আর মমতা বলবে সিএ করতে দেবো না। কিন্তু হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ। আর যদি ইফ অ্যাট অল ইট রিপিটস, তাহলে ওটা হচ্ছে আগে যদি ট্র্যাজেডি হয়েছিল, তাহলে এখন সেটা কমেডি হবে। এই কমেডি লোকে ধরতে পেরেছে। সুতরাং এটা বাইনারিতে যেমন ভাঙছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বাম শক্তি এবং তার সঙ্গে বিজেপি, তৃণমূল, বাকি সবাই আইএসএফ, কংগ্রেস সবাই মিলে এককাট্টা হওয়ার চেষ্টা করছে। তখন বিজেপি আর তৃণমূল আবার ভোটের বাজারে ওই ভাগাভাগি রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করবে। কিন্তু মানুষ সচেতন, আবার নতুন করে এভাবে বালাকোট পুলওয়ামা করতে পারবে না, সিএনআরসিও করতে পারবে না। মানুষ জীবন, জীবিকা, রোজগার, রুজি, চাকরি, ক্ষুধা এ নিয়ে বেশি ব্যস্ত। আমরা আলোচনায় ফেরার আগে একবার দেখে নেব 2019-এ সিএ প্রসঙ্গ ওঠা থেকে শুরু করে এই নিয়ে চাপানুতোর দেশ জুড়ে। দেখুন, 2019 সালের লোকসভা ভোটের আগে বিজেপির ইস্তেহারে উঠে আসে সিএ এর প্রস্তাব। তারপর রাজনৈতিকভাবে জল গড়িয়েছে অনেকটাই। 2020 সালে লকডাউনে থমকে যায় সিএ চাপানুতোর।
তারপর গত বছরের শেষের দিকে সংসদে আনা হয় নাগরিকত্ব বিল। 11 ডিসেম্বর সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল 2019। এর একদিন পর অর্থাৎ 2023-এর 13 ডিসেম্বর বিলে সই করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আইনে পরিণত হয় সিএএ। চলতি বছরের জানুয়ারিতেই নতুন করে সিএএ হাওয়া তোলে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএএ। পরে একই কথা বলেন অমিত শাহ। সেই মতোই সোমবার দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেবজিৎ, একটু আগে সম্বিত সেই বহু চর্চিত শব্দটা যে ক্রোনোলজি সমঝিয়ে, এটা মনে করিয়ে দিল। আমরা যদি দেখি যে ক্রোনোলজি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে কিছুদিন আগেই আমরা দেখেছি যে বহু মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার ইন্টিমেশন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই প্রশ্নটা তুলছেন, তাহলে কি এই উদ্দেশ্যেই? না, মমতা বন্দ্যোপাধ্যায় ওই বোঝার জায়গা, আধার কার্ড কিভাবে ডিঅ্যাক্টিভেটেড হয়েছিল আর কি হয়েছে সেটা সবাই জানে, সেটা নিয়ে নয়। যেটা সম্বিতবাবু যেটা বলছেন যে ওই এনআরসি এটা প্রথম ধাপ ইত্যাদি, এনআরসির সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক প্রথমত নেই আমি যতদূর জানি। আমি এই আইনটা খুব ভালো করে পড়ে আপনাদের বলছি। দ্বিতীয়ত, এনআরসির প্রভিশন নিয়ে সবাই কথা বলছেন দেখছি। যারা বলছেন তাদের কাছে দয়া করে আমার একটা বিনম্র সাবমিশন, ভাই এনআরসির প্রভিশনগুলো যদি একটু দেখিয়ে দেন। কোনোটা বিল টিল তো আছে, ছাপানো অক্ষর আছে। যে শিশু জন্মই হয়নি তার মস্তক মুন্ডনের গল্প চলছে এখানে, তার পৈতের গল্প চলছে, তার বিয়ে অবধি হয়ে গেল। এনআরসি এখনো পর্যন্ত আসেনি, বিল আসেনি, লাগু হয়নি, কোনো আলোচনা হয়নি সংসদের কোনো জায়গায়, না রাজ্যসভায় না লোকসভায় এই নিয়ে কোনো আলোচনা হয়েছে। তাহলে বিল আসেনি, এই নিয়ে শুধুমাত্র একটা আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা চলছে। আর সিএ কি? সিএ এই দেশের নাগরিক, এই যে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, অমুসলিমদের আনা হবে, অবশ্যই অমুসলিমরা যারা পারসিকিউটেড হবেন। হ্যাঁ, যেটা সম্বিতবাবু বলছেন যে এটা একটা প্রলংড প্রসিডিওর হতে পারে। দেখুন, কাউকে না কাউকে তো একটা ওপেনার ব্যাটসম্যান হতেই হবে। এই যে ওপেনিংটা কাউকে না কাউকে তো করতেই হবে। যখন রেশন কার্ডের বদলে সেশন কার্ড, মানে আমাদের ভোটার এপিক যখন প্রথম এসেছিল, তখন সবাই হাউতাশ করেছিলেন, কিছু লোক ওটাকে ইগনোর করতে বলেছিলেন। কিন্তু এখন তো ভোটার এপিক একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, একটা দরকারি জিনিস। প্রথম কথা হচ্ছে, এই যে এত কিছু বলা হচ্ছে, 9 ডিসেম্বর 2019 এই একটাকে ওরা পাশ করানোর পরে 13 ডিসেম্বর প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে যখন আসাম জ্বলছে, তখন একটা এফএকিউ প্রকাশ করে যে মিথ এবং মিথবাস্টার। তার প্রথম পয়েন্টটা ছিল যে মিথ হিসেবে বলা হচ্ছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 will enable over 1.5 lakh undocumented হিন্দু বাংলাদেশি টু গেট ইন্ডিয়ান সিটিজেনশিপ। এটাকে ওরা বলছে মিথ, যে হিন্দু বাংলাদেশিরা 1.5 লক্ষ হিন্দু বাংলাদেশি সিটিজেনশিপ পেয়ে যাবে, এটা মিথ। ফ্যাক্টটা কি বলছে? নো ফরেনার উইল গেট সিটিজেনশিপ অটোমেটিক্যালি বাই দ্য অ্যাক্ট। আ প্রেসক্রাইবড অথরিটি উইল স্ক্রুটিনাইজ ইচ অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর দ্য সিটিজেনশিপ, তারপরে ওদেরকে দেওয়া হবে। সুতরাং হিন্দু বাঙালিদেরকে এরা যে সিটিজেনশিপ দেওয়ার জন্য এটা করছে, এটা কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে ঘোষণা করে দিচ্ছে, এটা বাজে কথা। আমি তোমার দ্বিতীয় কথা বলি, অনুপ্রবেশের প্রশ্নটা আসলো, অত্যন্ত জরুরি প্রশ্ন। একটা জিনিস ভেবে দেখো তো মৌপিয়াদি, আজকে যদি আইএসআই, পাকিস্তানের আইএসআই ঠিক করে ভারতে 5টা লোক ঢোকাবে, এখন তাদেরকে আর ওই মরুভূমিতে কাঁটা তারের তলা দিয়ে বালি খুঁড়ে ডাঙ্কি রুটে আসতে হবে না। আইএসআই পাকিস্তান গভর্নমেন্ট এবার তাদেরকে ফলস ডকুমেন্ট বানিয়ে যে এরা হিন্দু, এদের নাম হরিদাস পাল, এরা ওখানে থাকতো, এদের গলায় পৈতে আছে, তাই পাকিস্তানে মার খেয়েছে, এই করেছে করে ডকুমেন্ট করে পাঠিয়ে দেবে। ওরা একেবারে সিনেমার মতো লাগছে না? তুমি যে যুক্তিটা দিচ্ছ এটা সিনেমার মতো লাগছে না? না, কলিমুদ্দিন শামস যখন বাংলাদেশে ঢোকাতো, এক মিনিট দেখো, আমি বাস্তবের কোনো আমি একটা কথা বলি মৌপিয়াদি, শুনে রাখো, যুক্তি দিয়ে আমার কথাটাকে ভুল প্রমাণ করো। সিনেমার মতো লাগছে, থিয়েটারের মতো লাগছে, এটা কোনো রাজনৈতিক যুক্তি নয়। তুমি যেটা বলছো সেটা কোনো রাজনৈতিক যুক্তি কি? মানুষ বিচার করবেন। আমি তো কারোর কাছ থেকে রাষ্ট্রপতি দেখেছি, আমার কথা ভুল হলে মানুষ খারিজ করবেন। কলিমুদ্দিন শামস কোন বাংলাদেশি। তুমি এখানে একটা জিনিস ভুলে যাচ্ছ যে 31 ডিসেম্বর 2014 যে সময়টা চলে গেছে, এখন আইএসআই কাউকে খুঁজে হিন্দু বানিয়ে এখন প্রবেশ করে তাকে ইন্ডিয়ান সিটিজেন বানাবে। আমি হয়ে গেছে, শুনে নিয়ে আবার কথা, কাইন্ডলি শুনে নাও কথাটা। প্রথম কথা হচ্ছে, আইএসআই যদি মনে করে কাউকে ফলস ডকুমেন্ট পাকিস্তানের পারসিকিউটেড মাইনরিটি হিসেবে বানিয়ে দিতে পারে, সে পারে কি পারে না? 31 ডিসেম্বর 2014 এটাকে আমার ভালো বলতে হবে, সেটা আলাদা কথা। আমি ভালো বলছি না, কিন্তু তোমার আমাকে যুক্তি দিয়ে বলতে হবে। আমি যুক্তি দিয়ে বলছি, যুক্তিটা তোমায় শুনতে হবে। অফ কোর্স আমি এখানে কোনো ভালো মন্দ এস্টাবলিশ করার জন্য নেই, কিন্তু কুযুক্তি দিলে সেটাকে কাউন্টার করার জন্য আছে তথ্য দিয়ে। 31 ডিসেম্বর 2014 এর মধ্যে যে এসেছে, তার জন্য ভারতীয় ক্ষেত্রের কিছু ডকুমেন্ট, তার যে আসে যে ভিসার অ্যারাইভাল স্ট্যাম্প ইত্যাদি, এগুলো লাগবে।
কি বলছো তুমি? রিফিউজিরা ভিসা নিয়ে আসছিল ভারতে, তুমি কি বলছো? ঠান্ডা মাথায় ভাবছো নিজে কি বলছো? না তুমি একটা শুনে নাও, আমি তোমার সুযুক্তি শুনেছি, এবার আমার সুযুক্তিটা শুনে নাও, তারপরে মানুষ বিচার করবে। 31 ডিসেম্বর 2014 সালের আগে বা পরে ভারতে আসার প্রমাণপত্র, ভিসা এবং ভারতে আসার পর ইমিগ্রেশন স্ট্যাম্প, ভারতের রেশন কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, স্কুল ছাড়ার সার্টিফিকেট, বিয়ের সার্টিফিকেট, ভারতের যে কোনো স্কুল কলেজের শিক্ষাগত সার্টিফিকেট। বেশ হয়ে গেছে। এটা তুমি যেটা আমাকে একবার পড়ে শোনালে আমি সেটা 15 বার শুনেছি, এবার আমার উত্তরটা শোনো। প্রশ্নটা এখানে করা হচ্ছে বাংলাদেশ থেকে যে মানুষ 48-এ 71-এ 52 সালে উদ্বাস্তু হয়ে এসেছিলেন তারা কোনো ভিসা অন অ্যারাইভালের স্ট্যাম্প নিয়ে এখানে আসেননি। এই সমস্ত অবান্তর কথা, এর সঙ্গে সত্যি যদি ইন্টেনশন হয়ে থাকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়ার, তাহলে এই একটা ক্লজ বলে দিচ্ছে ওই ইন্টেনশনের সঙ্গে এই অ্যাক্টের কোনো সম্পর্ক নেই। কথা কাইন্ডলি শেষ করতে দাও। 2 নম্বর কথা হচ্ছে, আমি সবার সুযুক্তি শুনেছি, কলিমুদ্দিন শামস কোন পাকিস্তানিকে কোন বাংলাদেশে এডুকেশন একটা নামও বলতে পারবে না, কিন্তু আমি আদনান সামির নাম করে বলেছি, প্রপার নাউনে বলেছি। 3 নম্বর কথা হচ্ছে, আমি এখানে পরিষ্কার তোমাদেরকে পড়ে শোনালাম, এরা মঞ্চ থেকে বলছে বাংলাদেশ থেকে যারা আসবে উদ্বাস্তু বাঙালি হিন্দুকে এরা নাগরিকত্ব দেবে, আর প্রেস ইনফরমেশন ব্যুরো অশোক স্তম্ভ দেওয়া লেটার হেডে পোস্ট করছে যে এটা বাজে কথা, আমরা সবাইকে ডকুমেন্ট দেবো, আমরা ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ভেরিফাই করে দেবো অথবা দেবো না। তুমি আমাকে বলো, আজকে যদি আমার বাবা যদি পূর্ববঙ্গ থেকে কি আমার ঠাকুরদা পূর্ববঙ্গ থেকে এসে থাকে, 52 সালে যদি এসে থাকে, 52 সালে তার পারসিকিউটেড হওয়ার ডকুমেন্ট যশোর থানা এফআইআর করেছিল, তার ডকুমেন্ট আমার বাড়িতে আমি নিয়ে বসে আছি 2024 সালে মোদিকে দেখানোর জন্য। এই প্রসঙ্গ আসছে কোথা থেকে? গলার জোরটা বরাবরই বেশি। আইন সভা বলে লোকে মিথ্যা কথা করে বলে, শুভেন্দুর মতো 19 সালে যেটা বিরোধী ছিলাম 24 সালে বলছি। যা কথা হচ্ছে না, 1 মিনিট একটু শেষ করি, উত্তর দিই একটু প্লিজ। আমি আবার তো আমি দেবো। এটা তো একটা ঠিক যে যারা রিফিউজি মার খেয়ে এসছে তারা কেউ ভিসা টিসা করে আসেনি, এবং রিফিউজি ভিসা করে এসছে এমনটা ভাবা পৃথিবীর কোথাও কোনো রিফিউজি ভিসা নিয়ে আসে বলেছিলেন। 2 হচ্ছে, আবার আমি বলি যে এনআরসি করে, এনআরসি এবং সিএ একে অপরের সঙ্গে মানে কমপ্লিমেন্ট টু ওয়ান ইচ আদার, এটা ফ্যাক্ট। 3 নম্বর হচ্ছে কোথায় আসামে একটা এনআরসির অভিজ্ঞতা, যে বললো না যে এনআরসি কোনো বিল টিল দেখিয়েছে কিনা, আসামে একটা অভিজ্ঞতা হয়েছিল। এই অভিজ্ঞতাটা দেখেই কিন্তু আমরা আতঙ্কিত হয়েছিলাম। 19 লক্ষ লোক, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। আমরা আতঙ্কিত অন্য কারণে হয়নি, আমরা আতঙ্ক বিল দেখে হয়নি, আমরা আসাম দেখে আতঙ্কিত হয়েছিলাম। আর দেবজিৎ দা খুব স্ট্রংলি একটা কথা বলে গেলেন, আমি পরে মাথায় এলো যে তাসলিমা নাসরিনকে কেন দিন। আরে ভাই, সিএ তো তাসলিমা নাসরিনের জায়গা হবে না। হ্যাঁ হবে, মুসলিম সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী তাসলিমা নাসরিন দিতে পারবেন। হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যখন সাংবাদিকদের তার অবস্থান সেটা ঘোষিত, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার বলেছেন যে সিএ কার্যকর হতে দেবেন না, তার বিরোধিতা করেছেন। আজকে কিন্তু যখন এই সিএ নোটিফিকেশন তখনও জারি হয়নি, জারি হবে এই খবর আসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি আগে দেখবেন, পড়ে তারপর আগামীকাল তিনি এই সম্পর্কে জানাবেন। আর তিনিও অন্তত পড়ার, এই গেজেট নোটিফিকেশনটা পড়ার সময় নিয়েছেন যতটুকু। না উনি যদি পড়তে ওনার এক রাত লাগে, আমি যদি তোমার এখানে আলোচনা আসতে হবে বলে ওনাকে তো আপনারাই আসতে হয়, আসতে তো হয়েছে আমাকে, তাই আমি পড়ে এসেছি। এটা কোনো কথা হলো না। মমতা ব্যানার্জি বলেছেন ছোট্ট একটা বিরতির পর ফিরছি, ছোট্ট একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর, আমি অনিন্দর কাছে আসবো। অনিন্দ, দেখুন, আসলে এটা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, অসম বিরোধী এবং সাউথ ইন্ডিয়া বিরোধী একটা আইন। প্রশ্ন হচ্ছে যে কেন আমি বাঙালি বিরোধী বলছি, তার কারণ হচ্ছে আপনি জানেন মদনলাল খুরানা যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল তখন অন্তত 5 লক্ষ বাঙালিকে মাথা মুন্ডন করে কলকাতায় পাঠানো হয়েছিল। যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল তখন মহারাষ্ট্রে 5 লক্ষ বাঙালিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতায়। আপনি বলুন এনআরসি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, সিএ নিয়ে অনেক বিতর্ক শুনছি। এনআরসি হচ্ছে বাড়িটার নাম, সিএ হচ্ছে একটা ঘরের নাম। সিএ আইন কখনো সংবিধানে ঊর্ধ্বে উঠতে পারে না, প্রিন্সিপাল অফ ল বা প্রিন্সিপাল অফ জাস্টিস তাই বলছে। এটা একটা স্পেশাল অ্যাক্ট, স্পেশাল অ্যাক্ট কোনোদিন সংবিধানের উপরে উঠতে পারে না। ভারতের সংবিধান বারবার যে কথা বলছে যে ধর্মনিরপেক্ষ, এবং ভারতের সংবিধান এই নাগরিকত্ব নিয়ে, সিএ নিয়ে কোনো আর্টিকেলে কোথাও বলা নেই। তাহলে ভারতের সংবিধান বিরোধী এমন একটা আইন তৈরি করছে যে আইন আমাদের সংবিধানকে বিরুদ্ধচারণ করছে এবং সেই সংবিধানকে মানছে না। এখন দেবজিৎবাবু অনেক কথা বলছিলেন, শুনছিলাম। এনআরসিতে আমরা দেখেছি কত লক্ষ মানুষ মারা গেছে। সিএ হওয়ার পর প্রায় 80 জন মানুষ সুসাইড করেছে
বিভিন্ন জায়গায়। এখন কথা হচ্ছে এই সিএটা কেন করা হচ্ছে? সিএটা করা হচ্ছে এই কারণে যে আসলে হিন্দু ভোটটাকে ওরা নিতে চাইছে, কেন ওরা বুঝে গেছে যে পশ্চিম ভারতবর্ষে হিন্দুরা চাকরি পায়নি। চৌধুরীর বক্তব্য শোনাবো। ওয়েট, অধীর রঞ্জন চৌধুরী কি বলছে? কিছু না, এটা আসমান ভেঙে পড়বে না। সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো। কি হলো? এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো। 5 বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন? যদি সদিচ্ছা থাকতো, যদি সত্যি মানুষের ভালো হতো, তাহলে 5 বছর অপেক্ষা করতে কে বলেছিল? হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে? তার একটাই কারণ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে। এগুলো সব নির্বাচন এলেই নির্বাচনে এই সমস্ত নানা রকমের ঘুঘু ধরার ফাঁদ বলে না, সে ঘুঘু ধরার ফাঁদ তৈরি করে এরা। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে কেউ যদি আসে, সেই সার্টিফিকেট দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে। তা কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, তবে আপনাকে নাগরিকত্ব দেবে? পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার। দেবজিৎ, অধীর রঞ্জন চৌধুরী যেটা বলছেন যে কেন এখন, এই প্রশ্ন তো সবাই তুলছেন যে কেন এখন, এটা তো ঠিক যে গত 4 বছর 3 মাসে এই নিয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। না, তৎপরতা দেখা গিয়েছিল, কিন্তু দেশের মানুষকে কোভিডের হাত থেকে বাঁচানো আর বাইরের দেশের লোকেদের এখানকার নাগরিকত্ব দেওয়া, যেটা বলতে দাও, যেটা আগে দরকার, সেটা আমরা মনে করি যে দেশের মানুষকে কোভিডের হাত থেকে বাঁচানোটাই আগে দরকার। তারপরে ওই আইনের রুলিং পরে এলেও হবে। 2 নম্বর হচ্ছে অনিন্দদা। কোভিডের যে লাস্ট ভ্যারিয়েন্ট যেটা আমাদের ঢুকিয়েছিল, সেটাও যদি ওমিক্রন, সেটাও যদি আমরা দেখি, সেটা 2021-এর ডিসেম্বর, 2022-এর জানুয়ারি এই পর্যন্ত। তারপর থেকে কোভিড নিয়ে না লকডাউন, না কোভিড নিয়ে সেরকম ভাবে সতর্কতা, এগুলো কিছু প্রয়োজন হয়নি। এমনকি তারপর স্কুল টুলও খুলে গেছিল, তো পাস হয়ে গিয়েছিল রুলিং এর ব্যাপার। অধীরবাবু যেটা বলছেন যে আমরা বিভাজনের রাজনীতি করার জন্য, তারা তো 5 বছর ধরে আরো বেশি ভালো করে বিভাজনের রাজনীতি আরো দৃঢ়তর করতে পারতাম। এবারে কথাটা হচ্ছে যে যেটা কংগ্রেসের এত মধ্যে আমি কারোর মধ্যে বলিনি, জানি আমার বেলায় সংক্ষেপে, কিন্তু কথাটা হচ্ছে যে এনআরসি যখন আসামে হচ্ছিল দিদি, যখন ওই সব লোকেদের হিন্দুদের নিয়ে গিয়ে রাখা টাকা হচ্ছিল, তখন কারা বলছিল বিজেপি শাসন করতো নাকি গো আসাম? তখন কেন্দ্রে কংগ্রেস, আসামেও কংগ্রেস। তখন কি হয়েছিল? ওই এনআরসি আর যে আমরা ক্রোনোলজি সমঝিয়ে বলে আমাদের নেতা যখন এবং ওই এনআরসি 1955 অ্যাক্ট অনুযায়ী, দাদা তুমি আইনজীবী, তুমিও জানো তুমি কি বলছো, আমি জানি আমি কি বলছি, কিন্তু কথাটা হচ্ছে 1955 এর যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই অ্যাক্ট বিজেপি করেনি। 1955 এর সিটিজেনশিপ অ্যাক্টের 6টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার লাস্টেরটা এটা, তার আগের 5টা সেটা বিজেপি করেনি, সেগুলো কংগ্রেসই। একটা ব্রেকের পর আসবো, আমি আসবো 1 মিনিট। তাহলে আমার শুধু শেষ কথা যে অনিন্দদা একটা খুব কাজের কথা বলেছেন, আফগান মুসলিমরা খুব অত্যাচারিত, মুসলিম মেয়েরা, তার মানে মুসলিম দেশে মুসলিম মেয়েরা অত্যাচারিত, এটা আপনারা মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলেন? সম্বিতের কাছেও যাবো, ছোট্ট বিরতি নিচ্ছি, আপনার রায় নিয়ে ফিরে আসবো। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আপনার রায়ে আরও একবার আপনাদের স্বাগত। আমি সম্বিতের কাছে যাব। সম্বিত, যদি আমরা দেখি যে এই রাজ্যের কম বেশি 78টা অ্যাসেম্বলি সেগমেন্টে মতুয়া ভোট একটা ফ্যাক্টর, কোথাও বেশি কোথাও কম, সেখানে দাঁড়িয়ে এই সিএ, সেটা লোকসভা নির্বাচনে কতটা ফ্যাক্টর হতে পারে? লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই ঘোষণাটা হলো। এতদিন কেন হয়নি? এতদিন হয়নি কারণে যে যখন এটা ইমপ্লিমেন্ট করার কথা হয়েছিল তখন, বা যখন আইনটা পাশ হলো, তখন আমরা দেখেছি যে কিভাবে প্রতিবাদের ঝড় উঠেছে। এবারে এতদিন চুপচাপ থাকার সেটা একটা অন্যতম কারণ, কিন্তু ভোটের আগে 2টো স্পেসিফিক মেসেজ দেওয়া। এবং একটা শুধু আমি কথা বলিনি, যেটা দেবজিৎ বলছিলেন যে এনআরসি কোথায় কোথায় এলো, আমি এটা আমার কথা নয়, ক্রোনোলজি সমঝিয়ে এই কয়েনেজটা আমারও নয়, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এইখানে 2019-এর, আমি একটু আগেই দেখছিলাম একটি ভিডিও, 2019-এর 18 এপ্রিল পশ্চিমবঙ্গে বসেই তিনি বলেছিলেন যে প্রথমে আমরা এই বিল আনবো, সিএ হবে, তারপরে আমরা এনআরসি আনবো। শরণার্থীদের বা উদ্বাস্তুদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কারণ তাদের আছে যারা অনুপ্রবেশকারী। ব্যাপারটা খুব ভালো কথা, মানে সত্যি যদি অনুপ্রবেশকারীদের আটকানো যায়।
কিন্তু যে জিনিসগুলো উঠে আসছে এবং যেটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, যে এখন এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে, এটা নিয়ে বিভিন্ন রকমের প্রচার হবে, সাম্প্রদায়িকতার কথা উঠবে, মেরুকরণের কথা উঠবে, এবং তাতে বিজেপির লাভ আছে। একটা হচ্ছে যে দুটো মেসেজ, একটা হচ্ছে যে মতুয়া ভোট, রাজবংশীদের ভোট, এই ধরনের বা নমশূদ্রদের ভোট, যেটা আমরা দেখেছি 2019-এ প্রায় 78% নমশূদ্রদের ভোট পেয়েছিল বিজেপি, এরকম একটা সমীক্ষায় উঠে এসেছিল, CSDS এর সমীক্ষা। তো এইটা একটা সুবিধা। আরেকটা হচ্ছে যে হিন্দুত্বের রাজনীতি হয় সেইটাতে একটা মেসেজ দেওয়া, সেই ভোট ব্যাংকে একটা মেসেজ দেওয়া যে মোদী সরকার যা বলে করে দেখায় এবং সেইটাই হতে চলেছে। সেটা অলরেডি সেই মেসেজটা দেওয়া শুরু হয়ে গেছে বিজেপি শিবির থেকে। কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন সম্বিত তোমার কাছে, যে যখন মেরুকরণের প্রসঙ্গ আসছে একই সঙ্গে এই সিএ, যেহেতু আমরা দেখেছিলাম যে 2019-এ এই সিএ এনআরসি সিএ বিরোধী আন্দোলন সেটা কি মাত্রা নিয়েছিল এবং বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। আমরা শুধু সবাইকে আবেদন জানাবো যে সবাই যেন ধৈর্য এবং স্থৈর্য বজায় রাখেন। আমার এখানে প্রশ্ন যে কোথাও একই সঙ্গে তুমি যেমন বলছো যে ভোটের কথা মাথায় রেখে এই তাসটা খেলা হলো, সেখানে কোথাও এটা কি সংখ্যালঘু ভোট সেটাকেও কনসলিডেট করবে না, এবং সেখানে দাঁড়িয়ে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা কি ডিভিডেন্ড নিতে পারবে? অবশ্যই পারবে। এবং এই যে আতঙ্ক তৈরি হলো, এই আতঙ্কটা তো তখনও তৈরি হয়েছিল যে আমার কোথায় কাগজ আনতে হবে, কার কাগজ জোগাড় করতে হবে, 14 পুরুষের নাম জোগাড় করতে হবে, তার দলিল জোগাড় করতে হবে ইত্যাদিতে যে ভয়ের তৈরি হয়েছিল। এবং এই ধোঁয়াশাটা তো বাড়বেই, কারণ এই যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে, এটা যিনি উদ্বাস্তু তিনিও এই সব ডকুমেন্ট জোগাড় করে ঠিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে তো আশঙ্কা তৈরি হবে। এবং সাধারণ মানুষ যারা পুরোটা বুঝতে পারবে, আমাদেরই বুঝতে অসুবিধা হচ্ছে, যারা লয়ার তারা বুঝবেন, তারা বোঝাবেন। তো সেই যে এই যে প্রসেসটা, তাতে যে আতঙ্ক তৈরি হবে, তাতে অবশ্যই যে সংখ্যালঘু যে ভোট সেটাও কনসলিডেটেড হবে, যে হিন্দু ভোট যারা মোদীকে সমর্থন করেন, অমিত শাহকে সমর্থন করেন, সেটাও কনসলিডেটেড হবে। এবং অনলাইন, যখন আমরা জানি যে দেশে এখনো ডিজিটাল ডিভাইড একটা বাস্তবতা, তখন গোটাটাই অনলাইন। এবং সিএ সময় তো আমরা দেখেছিলাম যে কিরকম ছোট ছোট ক্যাম্প হয়েছে, সেখানে স্থানীয় যারা লয়ার তারা বোঝানোর চেষ্টা করেছেন যে তোমাদেরকে কি ডকুমেন্ট জোগাড় করে রাখতে হবে, কি তোমাদের কাছে রাখতে হবে। তো এইটা একটা কোনো কারো ভায়াতে যেতে হবে, এমন না অনলাইন বলেই যে আমি সরাসরি সবকিছু নিজে নিজে করে ফেলতে পারবো। এই অ্যাওয়ারনেসটাও আমার মনে হয় না সবার মধ্যে তৈরি হয়েছে। এবং এরপরে অনেক ভুল প্রচার হতে থাকবে মৌপিয়া, যেটা আরো ভয়ঙ্কর। এই নির্বাচনের সময় এই ধরনের ভুল প্রচার এবং ধোঁয়াশা এবং এই মেরুকরণের চেষ্টা সবটাই খুব ভয়ঙ্কর একটা রাজনীতির দিকে আমাদেরকে ঠেলে দিল ঠিক নির্বাচনের মুখে। আমি আসবো শতরূপ কিছু বলছি। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী যখন তোমরা রিয়াকশনটা দেখাচ্ছিলে তখনই শুভেন্দু অধিকারী এটা কথা বললেন না যে এই যে সমস্যাটা আমরা দেখলাম কদিন আগে আধার নিয়ে যেটা হলো এইসবের জন্য দরকার। আচ্ছা, যেদিন আধার নিয়ে সমস্যাটা হয়েছিল সেদিন সন্ধ্যেবেলা এই স্টুডিওয়ে বসছিলাম, কি বলেছিল শুভেন্দু সেদিন? না এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, কম্পিউটারে একটু সমস্যা হয়েছে, কাল দুপুর 12টার মধ্যে মিটে যাবে বলেছিল তো এই শুভেন্দু। তার মানে স্বীকার করুক, নাগরিকত্ব নিয়ে টানাটানি খোঁচাখুচির জন্য উদ্বাস্তু বাঙালি হিন্দু মানুষের আধার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আধার নাম্বার ব্লক হয়ে গেছে। দ্বিতীয় কথা, তখন বলা হয়েছিল কম্পিউটার, বিশেষ করে হিউম্যান না মেশিন এরার। দ্বিতীয় কথা আমি তোমায় বলছি মৌপিয়াদি, এরাই বলেছিল 2000 টাকার নোট আনলে সমস্ত দুর্নীতি শেষ হয়ে যাবে। তার 1.5 বছর পরে ওই মেজরিটির জোরে করে দিয়েছিল, 1.5 বছর পরে ওরাই সেই 2000 টাকা নোট টাকা বাতিল করে দিল, মাঝখান থেকে এতগুলো মানুষকে ব্যাংকের লাইনে মেরে ফেললো। আজকে এই যে কথাগুলো হচ্ছে না, আসামে ঠিক কথা, আসাম অ্যাকর্ড কংগ্রেসের আমলে হয়েছে, সব ঠিক। আমি খুব একটা প্রশ্ন করছি মৌপিয়াদি, তুমি বলো তো, আজকে আমি যদি দেখি যে কংগ্রেস গভর্নমেন্টের আমলেও এমন কিছু একটা হয়েছে যার ফলে 19 লক্ষ মানুষকে তার বলি হতে হয়েছে, তারা আজও ডিটেনশন ক্যাম্পে বাস করছে, তার মধ্যে 14 লক্ষ বাঙালি হিন্দু। আজকে কি আমার সেই কংগ্রেসের আমলে হওয়া ভুলটাকেও রিপিট করা উচিত গোটা দেশে, নাকি সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত? সভ্য সমাজে কি করা উচিত? আমরা কংগ্রেস আমলের হওয়া এনআরসি কে আমরা ঠিক করে আনবো। মহলগুলো যখন আমাদের সীমানা নিয়ে যখন চেঞ্জ হয়ে গেল, ছিটমহলগুলো আমাদের ভারতের মধ্যে চলে এলো, তখন 14,864 জনকে আমরা নাগরিকত্ব দিয়েছিলাম। ভালো করেছিলাম, আমরা পার্লামেন্টে সমর্থন করেছিলাম। তারা তো হিন্দু নয়, তারা বিনিময়টা আমরা কিন্তু বলেছিলাম সুষমা স্বরাজ একটা ভালো কাজ করেছেন, আমরা পার্লামেন্টে সমর্থন করেছিলাম। আমরা আরে আমাদের পার্টি আর সমর্থন করলেও তোমাদের রাগ হয়, কি মুশকিল কথা। পার্লামেন্টে দাঁড়িয়ে এমনকি আমাদের পার্টির পক্ষ থেকে এই কথা বলা হয়েছিল, সেটা এইগুলো তো গোয়ার কথা। পার্লামেন্টে দাঁড়িয়ে না ভাবো না, ছিটমহল বিনিময়কে আমরা সমর্থন করেছিলাম। এবং আমাদের পার্টির পক্ষ থেকে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তোমরাও
জানো প্রকাশ কারাত আমাদের পার্টির সেক্রেটারি ছিলেন, মনমোহন সিংকে চিঠি লিখে বলেছিলেন না এটা আরে বাড়ি কথা বলছো, আরে আমি বলে দিচ্ছি আমাদের পার্টি থেকে কি বলেছি, আরে বলে দিচ্ছি তোমাদের পার্টি কথা আমি ঠিক বলবো না, তোমাদের পার্টি এক্স্যাক্টলি সেটাই তো বলছি, আমার কাছে রেজলিউশনে কপি রয়েছে, আমাদের পার্টির পক্ষ থেকে একটা জিনিস বলি যে ভাই 10 সেকেন্ড 5 মিনিট ভোট কনসালটেশন আমি বলছি যে আকারে তুমিও দেখালে 24 ঘন্টাও দেখালো যে আকারে যে ডকুমেন্টস এসেছে মুসলমানদের থেকে যারাই নাগরিকত্বর ফর্ম ফিল আপ করার ইচ্ছা নিয়ে আছে তাদের বেশি আতঙ্ক হবে। তারা তো খুঁজবে যে কোথায় ইমিগ্রেশন পাস আমার কাকা নিয়ে এসেছিল, কোথায় আমার পারমিট নিয়ে এসেছিল, ডকুমেন্টস দেওয়া আছে। বাঙালি হিন্দুর অসুবিধা হবে, ডকুমেন্টস দেওয়া আছে। আমি পাবো না, অবশ্যই আছে। কি বাংলাদেশ থেকে নিয়ে এসেছে, বাংলাদেশ সরকার লিখে দিয়েছে যে পরিবারে দাঁড়িয়ে দাও, যে রিফিউজি তারা খেয়েছে এই প্রোগ্রামটা বেড়ে যাবে যদি পুরো পৃথিবীর কোন পৃথিবীর কোন দেশ আরে পৃথিবীর কোন দেশ তোমরা পড়ো রুটিটা জোরে কথা বলছো, আরে পড়ো পড়ে কথা বলছো ঠিক যেরকম না পড়ে যা পারে পাথর মানুষকে বিভ্রান্ত করছো, শুধু একটা আচ্ছা তুমি বলো আমরা দেবজি সরকারকে আমি ওর কথা বিশ্বাস করব নাকি কেন্দ্রের সরকার যেটা পিআইবি থেকে রিলিজ করেছে সেটা বিশ্বাস করব? তুমি একটাই করনি, তুমি একটাই করনি। হ্যাঁ ভাই এনআইএ বাবা এনআইএ সাজানের বাড়ির সামনে অবস্থ করছে বলবো এনআইএ গল্প হ্যাঁ বিরাট এনআইএ চিনে গেছে লোক আছে এনআইএ বাবা এনআইএ যারা এনআইএ কি করে আছে আমরা দেখেছি শুনতে পাওয়া গেছে শোনো একটা কথা বলি, আমি সাধারণভাবে একটা প্রশ্ন করছি, আজকে আমি ধরো দেবজি সরকারের কথা বিশ্বাস করবো নাকি কেন্দ্রের সরকার অশোক স্তম্ভ মেরে যেটাকে প্রেস রিলিজ সেটা বিশ্বাস করবো? তাহলে শুনে নাও কেন্দ্রের সরকার প্রেস ইনফরমেশন ব্যুরো লিখে দিয়েছে যে আমি তোমাকে দেখালাম পড়ে শোনালাম যে 1.5 লাখ বাঙালি হিন্দুকে সবাইকে দেওয়া হবে না। প্রেস ইনফরমেশন ব্যুরো একদমই একদমই বলছো কেন? আশা মাত্রই দেওয়া হবে এরকম তো না, একটা প্রসিডিউর না 2014 সালে দেওয়া হবে না, এটা প্রেস ইনফরমেশন ব্যুরো এটা প্রেস ইনফরমেশন হিন্দুকে দেওয়া হবে না, দেওয়া হবে না কি লেখা পড়ো কি করে বলছো আজকে 2019 ডিসেম্বর আজকে 2019 ডিসেম্বর তো আজকে মিথ্যে বলেছিল তখন না মিথ্যে বলেনি বলে কি বলেছিল ও যেটা বলছে 1924 পাল্টেছি 24 টা 25 পাল্টাবো যেমন 2000 টাকার নোট দুবার বদল করে দিয়েছি আবার 2000 টাকার নোট চিপ চিপ তোমরা হাতরাসের সরকার তোমরা হাতরাসের সরকার তোমরা কেন আমরান সরকার হবে? তোমরা হাতরাসের সরকার, উন্নয়নের সরকার, তোমরা উন্নয়নের সরকার, মণিপুরের সরকার। আলোচনা আসি এবারে যেটা বলা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবারে যেটা দাঁড়াচ্ছে যে যেটা ফরেন অ্যাক্ট মানে ফরেন অ্যাক্ট 1946 যেটা লিড করে তার কোনো পরিবর্তন হয়নি। আর সিএ সিটিজেনশিপ অ্যাক্টের 1955 সালে এই আইনটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট আনেনি, কংগ্রেসের আইন। কিন্তু কথা হচ্ছে যে পুরোপুরি সময়টাই বিজেপির জন্য যেটা বলা সেটা হচ্ছে
ছিল দেখো, না, আমি বাংলাদেশে একটা কথা এটা বলছি। চিঠি হবে। আচ্ছা, আমার কি কথা হবে? কি? এটা কমিউনিস্টরা বুঝে আমাদের সময় শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। অবশেষে দেশ জুড়ে লাগু হয়ে গেছে ডেফিনেটলি এর প্রস এন্ড কনস নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। নির্বাচনের মুখে দাঁড়িয়ে ভোটকে সামনে রেখে মাস্টার স্ট্রোক নাকি মেরুকরণের চেষ্টা, নাকি এটা অবধারিতই ছিল, এই নিয়ে চর্চা চলতেই থাকবে। আমরা শুধু আশা করব যে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে এই সিএ সংক্রান্ত আলোচনা যখন করব বা সিএ নিয়ে আমরা যাতে সবাই যে ধৈর্য, শান্তি এবং স্থিতাবস্থা সেটা বজায় রাখি। নিঃসন্দেহে ইতিমধ্যে যে নোটিফিকেশন আমরা দেখেছি তাতে বেশ কিছু তথ্য রয়েছে, যেমন যেমন তথ্য আমাদের কাছে এসে পৌঁছবে আমরা আপনাদের জানাতেও থাকবো। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।